This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বঙ্গযুদ্ধে কুরুক্ষেত্র 2026 নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। প্রত্যেকটা যুদ্ধেরই কিছু নিয়ম কানুন থাকে। হ্যাঁ, কুরুক্ষেত্র অবশ্য সেই নিয়ম বারবার ভাঙা হয়েছে, তবেই সব রথী মহারথীরা মারা পড়েছেন যাদের আদৌ মারা পড়ার কথা ছিল না। কেউ ছিলেন বরপ্রাপ্ত, কারো ছিল ইচ্ছা মৃত্যু। নিয়ম ভেঙেছে বলেই তারা মারা পড়েছে। এই কুরুক্ষেত্র এবার 2026-এর বাংলার কুরুক্ষেত্র কি তেমন নিয়ম কানুন ভাঙা হচ্ছে? ওয়ার কনভেনশন মানে যুদ্ধের নীতি, যুদ্ধের নিয়মকানুন ভাঙলেই কি তবেই কি রথী মহারথীদের পতন একেবারে নিশ্চিত করা যায়? আর তাই যে এসআইআর হওয়ার কথা ছিল, যে স্বচ্ছ ভোটার তালিকা হওয়ার কথা ছিল এই যুদ্ধের প্রথম নিয়ম, সেখানেই নিয়ম ভঙ্গের সব থেকে বেশি অভিযোগ। কেউ বলছেন ওটা অনুপ্রবেশ আটকানোর সব থেকে বড় হাতিয়ার, অনুপ্রবেশকারী চিহ্নিত করে তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সব থেকে বড় হাতিয়ার। কেউ বলছেন ওই এসআইআরটাই আসলে সব থেকে বড় স্ক্যাম। এসআইআর এর কি হওয়ার কথা ছিল, কি হয়ে গেল? এই এসআইআর কি এবারের কুরুক্ষেত্রে ওই নিয়ম ভাঙার সব থেকে বড় উদাহরণ হয়ে থাকবে? আর যদি হয় তাহলে কোন পক্ষে রথী আর মহারথীদের পতন দেখব? আমাদের বিশেষ প্রতিনিধি। এত বড় জুমলা, এত বড় কেলেঙ্কারি, মানুষের ভোট কেটে ভোট ছেটে ভাবছে ক্ষমতায় আসবে। मुझे बताओ भाइयों बहनों, घुसपैठियों को मतदाता सूची से हटाना चाहिए या नहीं हटाना चाहिए? বাংলার ভোট কিন্তু বৃহত্তর প্রেক্ষাপট। কয়েক বছর আগেও অনুপ্রবেশের সংকটের সঙ্গে যুঝছিল ইউরোপের উন্নত দেশগুলি। প্রভাব পড়েছিল নির্বাচনেও। ভারতেও অনুপ্রবেশ এখন বিরাট ইস্যু। বাংলার ভোট প্রচারে এসআইআর ও অনুপ্রবেশকারী ইস্যুতে বারবার সংঘাতে জড়াচ্ছে শাসক ও বিরোধী পক্ষ। ভোটের প্রচারে দুপক্ষই সাক্ষী মানছেন জনগণকে। যারা বাংলা ভাষায় কথা বললে মারো, তারা ভোটের সময় এসে কি করে মানুষের ভোট চাও? এত মানুষের ভোট কেটে দিয়ে घुसपैठिए जो है वो हमारे युवाओं की रोजगारी खा रहा है, गरीबों के चावल खा रहा है। देश के अंदर এসআইআর বিবেচনাধীন তালিকা থেকে 27 লক্ষ নাম্বার, সব মিলিয়ে বাদ প্রায় 91 লক্ষ। এর বিরোধিতায় মালদার মোথাবাড়িতে যে কাণ্ড ঘটেছে, সেই সূত্রে এনআইএ এসেছে ভোটের বাংলায়। সভাগুলো একে অপরের বিরুদ্ধে কামান দাগছেন নেতারা। এই পরিস্থিতিতে সোমবারের শুনানিতে সর্বোচ্চ আদালত বলেছে, এটা দোষারোপের খেলা নয়। একজন ভোটার এখানে দুই সাংবিধানিক সংস্থার মাঝে পড়ে যাচ্ছেন, স্যান্ডউইচের মতো দশা। ট্রাস্ট ডেফিসিট তো 100% আছে। জাস্টিস বাগচি যা বলেছেন, আমি তো আই এম লুকিং এট দ্য উইজডম অফ দ্য জাজ। আমার কি কিছু আর্গিউ করার মানে দরকারই ছিল না। ভোট যত এগিয়ে আসছে, এসআইআর ও অনুপ্রবেশের ইস্যু ততই যেন ডালপালা মেলছে। কথার যুদ্ধ ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়। বর্ডার থেকে ঢুকলে কেউ, তার দায়িত্ব কার? সেন্ট্রাল গভর্নমেন্টের। কাস্টমস পাসপোর্ট কার দায়িত্ব? সেন্ট্রাল গভর্নমেন্টের। বর্ডার পাহাড় দেওয়ার দায়িত্ব আপনার। তাহলে আপনি কেন প্রথম পদত্যাগ করবেন না? बीएसएफ को बाढ़ लगाने के लिए भूमि भी नहीं देते हैं। भाजपा सरकार बनते ही 45 दिन में पूरी बंगाल की सीमा पर बाढ़ लगाने के लिए भूमि दे दी जाएगी। দুর্নীতি, অপশাসন ও অনুপ্রবেশের অভিযোগ কি রবীন্দ্রনাথের বাংলায় পরিবর্তন আনার পক্ষে যথেষ্ট হবে? ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। তাহলে এখান থেকে স্পষ্ট কেন এসআইআর কে নিয়ম রাখা অথবা নিয়ম ভাঙার জন্য সব থেকে বড় হিরো অথবা সব থেকে বড় ভিলেন হিসেবে চিহ্নিত করছেন
দুপক্ষের নেতারা, যুযুধানরা। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, কিন্তু তার আগে আরও একবার স্মরণ করিয়ে দেওয়া আজকের বিতর্কের বিষয়। আজকের বিতর্কের বিষয় আপনাদের আরও একবার মনে করিয়ে দেওয়া। এসআইআর কি ভিলেন না হিরো হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এবারের কুরুক্ষেত্রে? আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা, তাদের সঙ্গে আপনাদের একে পরিচয় করে দিই। আমার ঠিক ডান দিকে রয়েছেন প্রদীপ্ত মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তারপরেই রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে অজিতেশ পাণ্ডে। আমার একেবারে ডান দিকে রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক। আমার ঠিক বাঁ দিকে রয়েছেন মণিকাঞ্চন পাল, বিজেপির পক্ষ থেকে। আমার একেবারে বাঁ দিকে রয়েছেন শুভম বন্দ্যোপাধ্যায়, সিপিআই এর পক্ষ থেকে। শুরু করব প্রদীপ্ত আপনার কাছ থেকে, তার কারণ বিগ স্ক্যাম, বিরাট বড় জুমলা। বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এসআইআরকে অনুপ্রবেশকারী, বহিরাগত বা বিদেশি ভোটার আটকানোর সব থেকে বড় হাতিয়ার মনে করছে আপনাদের প্রতিপক্ষ বিজেপি। সেই এসআইআরই আপনাদের কাছে বিগ স্ক্যাম। প্রদীপ্ত, আপনার 1 মিনিট। দেখো, আগামীকাল 14ই এপ্রিল আমাদের সংবিধানের যে মূল ভূমিকা পালনকারী ব্যক্তি, যাকে আমরা ডিগনিটিরও একজন আর্কিটেক্ট বলি, বি আর আম্বেদকরের জন্মদিন। এবং তিনিও একটা এসআইআর করে গেছেন, জানো তো, দীর্ঘদিন আগে। এবং সেই প্রক্রিয়াতে আমাদের দেশ চলছিল। সেই এসআইআর প্রক্রিয়া কি জানো? একদম পরিষ্কার তিনি বলার চেষ্টা করছেন, সোশ্যালি ইন্টিগ্রেটেড অ্যান্ড সোশ্যালি ইন্টিগ্রেশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন। সোশ্যাল ইন্টিগ্রেশন অ্যান্ড রিপ্রেজেন্টেশনের যে এসআইআর তিনি করে দিয়ে গেছিলেন, আজকে সেটা হলো স্পেশাল ইন্টেন্সিভ রিপ্রেশন। গতকাল পরশু বনগা থেকে আসছি, হাজার হাজার মতুয়াদের চোখে জল যে আমরা তো হিন্দু, আমরা তো অনুপ্রবেশকারী নই, আমরা তো শরণার্থী, আমাদের নাম বাদ কেন? আমরা কি এমন করলাম যে আমাদের নামটা বাদ হয়ে গেল? উনি তো শান্তনু ঠাকুর বলেছিলেন কয়েক মাস আগে যে আমি দায়িত্ব নিচ্ছি, আমি সিএএ ক্যাম্প করে দিচ্ছি, আমি তোমাদের 200-500 টাকা 700 টাকা নিচ্ছি, আমার ভরসায় তোমরা কাজ করো, বলে একটা কার্ড দিয়ে দিল। আবার সেই কার্ডটা এখন তার কোনো ভ্যালু থাকলো না। উনি আবার কি বলছেন, অশিক্ষিত মতন জিজ্ঞেস করছেন কেন? কোনো প্রয়োজন নেই, আমি কি দায়িত্ব নিয়েছি নাকি? এটা তো ইসিআই করবে। ইসিআইকে জিজ্ঞেস করা হচ্ছে কজন অনুপ্রবেশকারী ধরলেন, কজন রোহিঙ্গা বলেন, বলো স্বরাষ্ট্রমন্ত্রককে জিজ্ঞেস করো। স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হলো, ওটা তো আমার কাজ না, ওটা তো হচ্ছে ইলেকশন কমিশনের কাজ। মানুষ যাবে কোথায়? আর এদিকে জুমলার পর জুমলা। কি বলছে, দেশকে আন্দার আছে। আরে সত্যি তো তাই। দিল্লিতে দেখলাম ভয়ানকভাবে মানুষকে মারা হলো, সেই তার কোথা থেকে এলো তারা? এই তো পেহেলগাঁওয়ে দেখলাম 28 জন মানুষ চলে গেল, 40 জন দেখলাম শহীদ হয়ে গেল। কোথা থেকে এলো? 300 কেজি আরডিএক্স কোথা থেকে ঢুকলো তা তো আমার জানা নেই। ফলে কোথাও দিয়ে ঘুষপেটিয়া ঢুকছে যেখানে নাকি জমির সমস্যা নেই, যেখানে নাকি সবকিছু আছে, তাহলে ওই সমস্যাগুলো কেন? প্রদীপ্ত 1 মিনিট শেষ। আমি আমার পিসিআর এর সহকর্মীদেরকে অনুরোধ করব, স্টুডিওর ভিতরে যে স্ক্রিনটাতে আমি দেখতে পাই অনেকটা, সেটা প্লিজ দেওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি না, ফলে আমার বুঝতে অসুবিধা হচ্ছে। আমি ক্লকটাও দেখতে পারি। প্রদীপ্ত, সরি, একটু আগে আপনার সময় শেষ হয়েছিল। আমি না ঠিক আছে, আপনার কোনো সমস্যা নেই এক্ষেত্রে। মণিকাঞ্চন বাবু, আপনার 1 মিনিট। দেখুন, বিষয় যেটা ইলেকশন আসার সময় গত 15 বছরে তৃণমূল কংগ্রেস কি কাজ করেছে সে হিসেব দেওয়ার সময়, যেহেতু তারা 15 বছরে একটা কারখানারও ফিতে কাটতে পারেনি, সেই কারণে এসআইআরকে ইস্যু করা হয়েছে। আমার 2-3টে প্রশ্ন ভাই প্রদীপ্তর কাছে, যে তোমরা বলছো এসআইআর বাঙালি বিরুদ্ধে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, বিভিন্ন উদ্বাস্তু কলোনি রয়েছে, শরণার্থী কলোনি রয়েছে, তোমার যার থেকে তোমাদের জন্ম, সেই কংগ্রেস দেশভাগের ফলে তারা এখানে এসেছে। কটা বাঙালি মমতা ব্যানার্জির কাছে এসে আশ্রয় চেয়েছে, সেখানেও এসআইআর হয়েছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এসআইআর অনুপ্রবেশ বিজেপির কাছে ভোটের হাতিয়ার নয়। 1986 সালে সীমান্ত সুরক্ষা ও শান্তি বাহিনী আমাদের একটি আনুষঙ্গিক সংগঠন এই নিয়ে কাজ করেছে, এবং আজকে যে চিৎকার করছে সে 2005-এ আপনারা দেখেছেন পার্লামেন্টে কেমনভাবে কাগজ ছুঁড়েছে। তখন অনুপ্রবেশকারীরা তখন সিপিএমের ভোটার ছিল, আজকে তৃণমূলের ভোটার হয়েছে, তাই জন্য অনুপ্রবেশকারীদের সাথে তৃণমূল কংগ্রেস রয়েছে। এটা গেল একটা পার্ট। আর একটা পার্ট দেখুন, বারবার বলছে এসআইআর হলে নাকি যে শাসক দল সেই জেতে। এর আগেই তেলেঙ্গানায় কিছুদিন আগে এসআইআর হয়েছে, 22 লাখ ভোটের নাম ঘটেছে, কংগ্রেস জিতেছে। 1995 সালে যখন এসআইআর হলো, কংগ্রেস ছিল, বিজেপি জিতেছে। সুতরাং এসআইআর মানে টাইম আপ হয়েছে। নিশ্চিতভাবে খোলা বিতর্কে আরো বেশি সুযোগ পাবেন অজিতেশ পাণ্ডে কংগ্রেসের পক্ষ থেকে। আপনার সময় এখন অজিতেশ, 1 মিনিট। দেখুন, এখন এসআইআর এর যে ব্যাপারটা, কংগ্রেসের আমলে এসআইআর বিগত 5 বার 6 বার এসআইআর হয়েছে, আর সেটা এসআইআর না, সেটা ইন্টেন্সিভ রিভিশন ছিল।
কিন্তু কোনোবারই কোনো ব্যক্তিকে লাইনেও দাঁড়াতে হয়নি বা কাউকেও কোর্টে যেতে হয়নি, কাউকে কোনো হ্যারাসমেন্ট ফেস করতে হয়নি। এটা বিজেপির অভ্যেস হয়ে গেছে লোককে লাইনে দাঁড় করিয়ে দেওয়া। যখনই কোনো ইলেকশন আসবে না কেন তখনই লোককে লাইনে দাঁড় করিয়ে দেবে, মূল বিষয় থেকে লোককে সরিয়ে দিতে হবে। আর এই দিকে পশ্চিমবাংলায় একদিকে যেখানে বিজেপি একদিকে টিএমসি দুজনই এক কয়েনের এক পিঠ দু পিঠ, যেটা যেহেতু বিজেপি যখন টিএমসি বললেন কি আমি এসআইআর হতে দেব না, কিভাবে এসআইআর হয়ে গেল? এটা এই জন্যে যে মানুষের মেন স্ট্রিম থেকে যেন মস্তিষ্কটা সরে যায়, মেন স্ট্রিমের যেন কোনো প্রশ্ন না ওঠে। আপনি যখন বলছেন এত লোক বাতিল পড়ে গেছে, যদি এই ইলেকশনে একটাও জেনুইন ভোটার যদি ভোট না দিতে পারে, হোয়াট উইল বি দ্য সাইন্টিফিক অফ দিস ইলেকশন? এই ইলেকশনটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে মেনে হয়। যখন আপনি একটা লোকের ফান্ডামেন্টাল ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের রাইট কেড়ে নিচ্ছেন, তাহলে কি করে এই লোকরা এই ইলেকশনটা সাইন্টিফিক থেকে যাচ্ছে? টাইম শেষ হয়েছে। নিশ্চিতভাবে খোলা বিতর্কে আরো বেশি বলার সুযোগ পাবেন। শুভম বন্দ্যোপাধ্যায়, সিপিআই এর পক্ষ থেকে আপনারা। বিজেপি তৃণমূলের কাছে যেটা ভোটে লাভ ক্ষতির অঙ্ক, আমাদের কাছে সেটা সকলের ভোটাধিকার নিশ্চিত করার লড়াই। দিলীপ ঘোষের মতো বিজেপি নেতাদের কাছে 91 কোটি বাঙালি যাদের নাম বাদ গেছে তারা দেশদ্রোহী। আমাদের কাছে এদের মধ্যে যারা যোগ্য ভোটার তারা প্রত্যেকেই স্বাধীনতা সংগ্রামে রক্ত ঝরানো বাঙালিদের যোগ্য উত্তরসূরি। আজকে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীরা যেখানে বলছেন যে বিহারে তিনি নাকি ভোটার তালিকা থেকে বাদ যাওয়া মানুষদের আনাজ বন্ধ করে দিয়েছেন এবং আগামী দিনে অন্যান্য কার্ড বন্ধ করবেন, সেখানে আমাদের কাছে নির্বাচনের পরে যারা ভোটাধিকার হারালেন তাদের মধ্যে যারা যোগ্য, যারা ন্যায্য ভোটার তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াটা আমাদের কাছে লড়াই। চতুর্থত হচ্ছে এই নির্বাচনে কাদের লাভ কাদের ক্ষতি, যেটা তোমার আলোচনার মূল বিষয়। সেখানে আজকে শুধুমাত্র 58 লক্ষের ওপর যে 33 লক্ষ নাম বাদ গেল, সেই 33 লক্ষ শুধু নয়, যে 60 লক্ষ মানুষকে বিচারাধীন রাখা হয়েছিল এবং তার উপরেও রিভেরিফিকেশন এবং হিয়ারিংয়ের নামে যে 2 কোটি মানুষকে হ্যারাস করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, তারা কেউ বিজেপিকে ভোট দেবে না, এটা পরিষ্কার। এবং ঠিক একই সাথে যে তৃণমূল আজকে এই এসআইআর করতেই দেব না, একজন ভোটারেরও নাম বাদ যাবে না, এই কথাগুলো যে তৃণমূল নেত্রী শুরুতে বলেছিলেন, এমনকি কাউকে যে রাজ্য সরকার আইনি সহায়তা পর্যন্ত দেয়নি, তাদের পাশেও বাংলার ভোটাররা বলে টাইম কেনা যাবে না। 1 মিনিটটা প্লিজ, 1 মিনিট রাখুন। খোলা বিতর্কে আমি সবাইকে সুযোগ দিই। অধ্যাপক ঝন্টু পরাইক, রাজনৈতিক বিশ্লেষক, আপনার 1 মিনিট। আপনি প্রত্যেকের কথা শুনুন। একা কমিশনে আস্থা নেই, রাজ্যে আসা হতো। অর্থাৎ আমরা তো স্যান্ডউইচ। প্রথম দিন থেকে আলোচনা করছিলাম, রাজ্য তার শিডিউল ডিউটিটা করেনি। 2002-এর আইআর এবং আজকের এসআইআর পর্ব, তাদের মধ্যে পদ্ধতিগত হয়তো কিছুটা অমিল ছিল, কিন্তু প্রক্রিয়াগত জায়গায় রাজ্যের শাসক দল তৎকালীন বা বর্তমানের আচরণের যথেষ্ট রেসপন্সিবিলিটি, যথেষ্ট পার্থক্য ছিল। দ্বিতীয়, সুপ্রিম কোর্ট, আমার বলার কিছু নেই, তারা কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছে। জয়মাল্য বাগচি নিজে বলেছেন আমি তো লজিক্যাল ডিসক্রিমিনেশনের শিকার অ্যাপ্লাই করেছি। ফলে আজকে দুপক্ষের লড়াই, যে ইন্টারেস্টেই লড়াইটা হোক না কেন, যে সংকীর্ণ ইন্টারেস্টে, আখিরে মানুষ কিন্তু চিড়ে চ্যাপটা স্যান্ডউইচ। ফলে এই স্যান্ডউইচ মানুষগুলো তৃতীয় কোনো পক্ষকে ভোট দেবে নাকি কোনো একটা পক্ষের দিকে ঘুরে যাবে আমরা জানি না, কিন্তু এইটুকু তোমাকে বলতে পারি, এটা কিন্তু ঐতিহাসিকভাবে একটা কলঙ্কিত অধ্যায় হিসাবে সূচিত হয়ে রয়ে যাবে ইতিহাসে। ঐতিহাসিকভাবে কলঙ্কিত অধ্যায় হিসেবে সূচিত হয়ে যাবে। আর আমি প্রশ্ন করেছিলাম ওয়ার কনভেনশন ব্রেক, যুদ্ধের নীতি নৈতিকতা নষ্ট করে, ভেঙে দিয়ে, নিয়ম ভেঙে দিয়ে এক পক্ষ আরেক পক্ষের সঙ্গে লড়ছে কিনা। হ্যাঁ, এটাও ঘটনা, এই নিয়ম মেনে লড়তে গেলে পাণ্ডবদের কৌরব বিজয় হতো না, কিন্তু এটাও ঘটনা পাণ্ডবদের কৌরব বিজয়ে, যেমন অধ্যাপক ঝন্টু পরাইক বললেন, সারা জীবনের মতো মহাকাব্যিক হলো ওই চোনাটা পড়েই আছে, অতগুলো নিয়ম ভাঙা। মণিকাঞ্চনবাবু, কোথাও মনে হয় এবারের এসআইআর যদি আপনারা জেতেন, আপনাদের জেতায় চোনা ফেলে দেবে না? যদি কথাটাই উচ্চারণ করারই দরকার নেই। ভারতীয় জনতা পার্টি 2026-এ বিধানসভায় জিতবে, এটা কনফার্ম জেনেই তৃণমূল কংগ্রেস এসআইআরকে প্রথম থেকেই একটা ইস্যু করেছে। আপনি আমাকে সোজা উত্তর দিন, এত ঘোর প্যাচের দরকার নেই। প্রথম থেকে যখন সুপ্রিম কোর্টে গিয়ে হঠাৎ করে ডাক্তার, সতের প্রতীক, এইসব লজিক, এইসব উপাধি যখন খাটলো না, সুপ্রিম কোর্টে ওকালতি করবে এরকম একটা সকাল থেকে চ্যানেলে দেখানো, তারপরে ওখানে যাওয়ার পর পরের দিনই কেন 8,555 অফিসার দিলেন?
ওটাও নিয়েও বিতর্ক রয়েছে। এই ৮,৫৫৫ জন অফিসার সুপ্রিম কোর্টে যাওয়ার আগেই যদি উনি প্রথম দিনেই দিতেন তাহলে হতো না। নির্বাচন কমিশন যখন দেখছে যে রাজ্য সরকার হেল্প করবে না, তাহলে নির্বাচন কমিশন কেন তার ফুল পাওয়ার নিয়ে নামে, ফুল ম্যান পাওয়ার নিয়ে নামে? প্রদীপ্ত, নির্বাচন কমিশনের যতটুকু প্রতিবন্ধকতা সেটার জন্য রাজ্য প্রশাসন দায়ী। তারা প্রথম থেকে সহযোগিতা করলে এই ভুল ত্রুটিগুলো, যাকে আমরা চোনা পড়া বলছি, এটা পড়তো না। রাজ্যের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন হচ্ছে তখন আমার খুব মনে পড়ছে বামফ্রন্টের কথা আর কংগ্রেসের কথা। কেন বলুন তো? এই যে SIR করতে দেব না এই শব্দটা যখন প্রচার করা হয়, ওই মধ্যিখানে অশ্বত্থামা হয়তো ইতি গজটাকে মিস করে যাওয়া হয় যেমন, তেমনই ওরা সেই সময় বলেছিল যখন ওই ম্যাপিং আনম্যাপিং এইসব হচ্ছিল, বলছিল রাজ্য সরকার তো সব থেকে বেশি সহযোগিতা করছে, এই রাজ্য তো সব থেকে বেশি এগিয়ে গেছে, 90% কাজ হয়ে গেছে, আর রাজ্য নাকি বিরোধিতা করছে। এই ধরনের কথা কোনটা সত্যি কোনটা মিথ্যে? দাদা, যদি ম্যাপিং আর আনম্যাপিং এর প্রশ্ন করা হয়, আজকে সুপ্রিম কোর্টের কথাটা বলো তো, 2002 সালের যাদের নাম থাকবে তাদের কোনো ডকুমেন্ট দেখাতে হবে না, যারা প্রয়োজনীয় ম্যাপিং এ আসবে তাদের নাম কোনো ডকুমেন্ট দেখাতে হবে না। তাহলে সেইটা নিয়ে আজকে কেন সুপ্রিম কোর্ট প্রশ্ন করছে? কেন জয়মাল্য বাগচি বলছে আপনাদের যদি অফিসার নাই থেকে থাকে তাহলে আগে ভাগে ইলেকশন ডিক্লেয়ার করতে গেলেন কেন? এখানে একটা প্রশ্ন আছে প্রদীপ্ত, আপনার কাছে আমার ছোট্ট প্রশ্ন আছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। আপনারাই তো বারবার করে দাবি করেন, টেকনিক্যালি যদিও মোস্তারি বানু ঝন্টু বড়াই বলেন প্রত্যেক দিন বলেন যে তিনি প্রথম গিয়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালের কথা প্রদীপ্ত আপনারা বারবার বলেন, সেই সওয়ালকে আপনারা হাতিয়ার করেন SIR এর ক্ষেত্রে মানুষের হয়রানির আটকানোর জন্য, মানুষের নাম, যোগ্য মানুষের নাম রাখার জন্য আপনারা কি করেছেন মানুষের কাছে আপনারা সেটা সব থেকে বেশি করে তুলে ধরার চেষ্টা করেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কথাটা বললেন যে কোনো চেয়ারের কাছ থেকে বিচার পাবেন না, এটা কেন বললেন? দেখুন তারপর কি বললেন মুখ্যমন্ত্রী আজকে জনসভা। আমার উপর আপনাদের এত রাগ কেন? আপনারা অ্যান্টি উইমেন, আপনারা মেয়েদের দেখতে পারেন না, ছেলেদের বুলডোজার চালান, মেয়েদের উপর বুলডোজার চালান, কোনো চেয়ারের কাছ থেকে বিচার পাবেন না, সবাইকে কিনে নিয়েছে ভাই। তবুও মনে রাখুন, আমি একা, আমায় তো কিনতে পারেননি, কোনো দিন পারবেন না। কোনো চেয়ারের কাছ থেকে বিচার পাবেন না, আমরা তো বিচার একমাত্র কোর্টে বা আদালতেই পেতে চাই বা পেতে যাই। প্রদীপ্ত, আপনারাই সেখানে গিয়েছিলেন, আপনারা কি সুপ্রিম কোর্টের উপর আস্থা হারিয়ে ফেলেন? না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় কি কোর্ট নিয়ে বলেছেন কিনা আমার জানা নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার ব্যাখ্যা বিশ্লেষণ, বিচার মানে কি? ইডিও বিচার করে, CBIও বিচার করে, মানুষের যে ইলেকশন কমিশন যারা সব থেকে নিউট্রাল 324 নম্বর ধারা অনুযায়ী সেও বিচার করছে। কিসের বিচার? যে মানুষকে যাতে রিপ্রেশনের মধ্যে না ফেলে দেওয়া হয়, সেইখানে যখন পাচ্ছে না তখন এই প্রশ্নটা আসবে। ঝন্টু পড়ে একটা সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, তাই কি বিচার মানে কি এখানে তাই ধরে নেব? না, একদম। আমি তোমাকে বলছি যে সত্যিকারের বিচার ব্যবস্থা অবধি এই পুরো প্রক্রিয়াটা যাওয়ার আগে প্রথম দিনের সুপ্রিম কোর্টের শুনানিতে কি বলেছিল মাননীয় সুপ্রিম কোর্ট, আমাদের অবধি আসার জায়গায় না থেকে প্রশাসনিক স্তরে এটা মেটানো গেল না কেন, এই প্রশ্নটা কিন্তু তুলেছিল মাননীয় সুপ্রিম কোর্ট। 142 নম্বর ধারা অ্যাপ্লাই করার আগে এক্সট্রাঅর্ডিনারি টার্ম ইউজ করে রাজ্যের কোর্টে সবার আগে বলটা দিয়েছিল। হ্যাঁ, ওরা নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল, কিন্তু রাজ্য সরকারের দায়টা কিন্তু তারা মুক্ত করেনি। বারবার বলেছিল 142 নম্বর ধারা অ্যাপ্লাই করতে গিয়ে এক্সট্রাঅর্ডিনারি 3বার শব্দটা ব্যবহার করেছে। 7 নম্বর পেজের 11 নম্বর পয়েন্টটা ভালো করে দেখুন, সেইটা খুব পরিষ্কারভাবে রাজ্য যে দায়িত্বটা নিয়েছে, ঐতিহাসিক। এটা অন্য কোনো রাজ্য সার্বিকভাবে বলি, দেখো এই যে নরনারায়ণ অর্থাৎ জনগণের প্রতি দায়বদ্ধ সরকারের বিভিন্ন প্রশাসনিক স্তরগুলো, তারা কিন্তু এটাকে কাজে লাগিয়েছে, মানুষের অভাব, অভিযোগ, কষ্ট, যন্ত্রণাগুলোকে ভোটে কাজে লাগিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছেন অবশ্য দুটো সাংবিধানিক প্রতিষ্ঠানের মাঝখানে সাধারণ মানুষ চিড়েচাপটা হচ্ছে, স্যান্ডউইচের মতো দশা। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস এবং CPM সম্পর্কেও একটি মন্তব্য করেছেন। আমরা কথায় কথায় বলছি না, এই কথাটা আসছে না যে কেরালাতেও তো ভোট হচ্ছে, কেরালা ভোট তো তামিলনাড়ুতেও হচ্ছে, সেখানে তামিলনাড়ুতে DMK ক্ষমতায় রয়েছে, DMK জোটসঙ্গী কংগ্রেস, কেরালামে কংগ্রেসের বিরুদ্ধে বাম বা বামের বিরুদ্ধে কংগ্রেস লড়ছেন, দুপক্ষের কারোরই সে অর্থে SIR নিয়ে তেমন কোনো বড় সমস্যা নেই, অভিযোগ নেই। বাংলাতে এমন তুলকালাম চলছে কারণ এই আদালত ইত্যাদি অ্যাডজুডিকেশন, জুডিশিয়ারিকে নিয়ে আসা অর্থাৎ বিচার ব্যবস্থাকে নিয়ে আসা, তারা অ্যাডজুডিকেশনের লিস্ট সলভ করতে বসলেন, সেখান থেকে কতজন থাকবেন কতজন যাবেন, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, এই সব শুধুমাত্র বাংলায় কেন? একটা উত্তর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তার মতো করে এসেছে, সেই উত্তরটা শুনুন। আরও 4টে স্টেটে ইলেকশন হয়েছে, কিচ্ছু করেনি, পুরো আন্ডারস্ট্যান্ডিং করেছে, কোথাও কংগ্রেসের সাথে, কোথাও CPM-এর সাথে, কোথাও অন্য কারোর সাথে। আর আমাদের এখানে 520-25 জন অফিসারকে বাইরে পাঠিয়ে দিয়েছে। কেন? যাতে ডাক ধরতে না পারে,
রেলে করে বন্দুক আসবে ধরতে না পারে, বর্ডার দিয়ে টাকা ধরবে ধরতে না পারে, বিজেপি যা ইচ্ছে তাই করবে, দখল করবার জন্য হামলা করবে, লুটে নেবে, সেই জন্য লজ্জা করে না। এই উত্তর তো কংগ্রেস এবং সিপিআইকে দিতে হবে। অজিতেশ, প্রথমে আপনার কাছ থেকে আন্ডারস্ট্যান্ডিং আপনাদের সঙ্গে নির্বাচন কমিশনের। কার আন্ডারস্ট্যান্ডিং নেই সেটা তো খুব ভালো করেই বোঝা যায় যখন পার্লামেন্ট থেকে ওয়াকআউট করে যান, যখন অপোজিশন একসঙ্গে হয়, যখন ভাইস প্রেসিডেন্টের ইলেকশন হয় তখন ওয়াকআউট করে যায়। আর আপনি যখন বললেন আন্ডারস্ট্যান্ডিং এর কথা, ইলেকশন কমিশনের উপরে প্রথম প্রেস কনফারেন্স করে আমাদের লিডার অফ অপোজিশন, আমাদের নেতা রাহুল গান্ধী হরিয়ানার ব্যাঙ্গালোরের পুরো গুচ্ছ কাগজ দেখিয়ে দিয়েছে কিভাবে ইলেকশন কমিশন চুরি করেছে। এটাও রাহুল গান্ধী বলে দিয়েছেন যেই দিন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে চিফ ইলেকশন কমিশনারকে চয়েস করার যে প্যানেলটা, ওইখান থেকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে সরিয়ে একটা ক্যাবিনেট মিনিস্টারকে নিয়ে আসা হলো, যেটা আজকের দিনে হোম মিনিস্টার। কেন আপনার কি চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার উপরে আস্থা নেই? শুভম আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমাদের রাজ্যে এর আগে যতবার আইআর হয়েছে সেটা ছিল হচ্ছে মৃত স্থানান্তরিত ভোটার বাদ যাবে এবং নতুন ভোটার অ্যাড হবে, সেই প্রক্রিয়া। এবং এবারেও কেরালা তামিলনাড়ুতে যেটা হয়েছে সেটা হচ্ছে কেউ আগে থেকে বলে দেয়নি 1 কোটি 1.5 কোটি ভোটার বাদ যাবে, আবার কেউ আগে থেকে সেখানে যারা শাসক দল রাজ্যের তারাও এটা বলেনি যে একজন ভোটারেরও নাম বাদ দিতে দেব না। যে প্রক্রিয়ায় সেই রাজ্যেও এর আগে আইআর হয়েছে সেই প্রক্রিয়াতেও সেই রাজ্যগুলোতে এবার এসআইআর হয়েছে। কিন্তু আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আগে থেকে বলে দিয়েছিলেন এসআইআর করতেই দেব না, সেখান থেকে সমস্যা শুরু। আবার বিজেপি নেতারা বলে দিয়েছিল আগে থেকেই যে 1,25,00,000 নাম বাদ যাবে, অর্থাৎ আতঙ্কিত করার প্রক্রিয়া শুরু। বেশ, আমি মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি বাইট শোনাবো, আরেকটি বক্তব্য। প্রদীপ্ত, এইটা আমি ঠিক বুঝতে পারলাম না, যদি কংগ্রেস এবং সিপিএম বা বামেদের সঙ্গে নির্বাচন কমিশনের এহেন আঁতাত থেকেই থাকে, তাহলে এটা করার কি অর্থ? যেখানে তিনি মোথাবাড়ির ঘটনা, আপনার নিশ্চয়ই মনে আছে মালদার ঘটনার কথা, বিচারকদের ঘেরাও করে রাখা, যেতে বাধা দেওয়া, তাদের গাড়িতে পাথর ছোড়া, সেই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাদের দায়ী করেছিলেন? মালদায় কংগ্রেসীদের অত্যাচারে গন্ডগোলটা হলো। আমি বলছি ক্ষোভ আছে লোকের মধ্যে, আমারও ক্ষোভ আছে, সেই জন্যই সুপ্রিম কোর্টে গিয়ে ফাইট করেছিলাম। তাই 22 লক্ষ লোকের নাম উঠেছে, বাদ বাকিদেরও বলেছে অ্যাপ্লিকেশন করতে। কি দরকার ছিল এই রায় বেরোনোর পরে জাজেদের আটকে রাখা? সেদিন বলেছিলেন কি দরকার ছিল জাজেদের আটকে রাখা, আজকে বলছেন বাম আর কংগ্রেসের সঙ্গে সেটিং করে এসআইআর হচ্ছে, তাদের শাসিত রাজ্য। প্রদীপ্ত, না আবারও বলছি তো, দেখো আমাদের রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে যেমন, আমাদের রাজ্যে অ্যাডজুডিকেশন হয়েছে যেমন, আমাদের রাজ্যে যে কথা দেওয়া হয়েছিল সেই কথা রাখা হয়নি তেমনই। কিন্তু তুমি দেখো যে কটা ইলেকশন হয়েছে, যে কটা ইলেকশন, সব কটা ইলেকশন মানে মধ্যপ্রদেশ থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে, কেরালা থেকে শুরু করে, অবশ্য পশ্চিমবঙ্গের সিপি মানে কমিউনিস্ট পার্টি আর কেরালার কমিউনিস্ট পার্টি দুটো আলাদা, ওদের তো দুটো আলাদা ভিন্ন চিন্তা ভাবনায় চলে আর কি। কমিউনিস্ট পার্টি অফ কেরালা, কমিউনিস্ট পার্টি অফ ওয়েস্ট বেঙ্গল এরকম ভাবে চলে, তাই ওদের মতাদর্শ আলাদা আছে। ওখানে কংগ্রেসের বিরোধী, এখানে কংগ্রেসের পক্ষে এক সময় ছিল এরা। কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আপকি বার 200 পার আটকে দিয়েছেন। এখান থেকেই বলছি যে বিরোধিতা করে আমরা রাস্তায় নেমেছি, যে বিরোধিতার জন্য আজকে সুপ্রিম কোর্টও বাধ্য হয়েছে যে তারা প্রক্রিয়ায় প্রশ্ন তুলতে, সেইটা কিন্তু অন্য রাজ্যে এত বড় শক্তি হয়েও সিপিএম পারেনি বা কংগ্রেস। তাহলে তারা এই রাজ্যে বিক্ষোভ দেখাতে গেলেন কেন? এবং এত ভয়ঙ্কর বিক্ষোভ। আবারও তো বলছি, একটা মেজর পার্সেন্টেজ ভোট তোমরা নিজেরা যারা বিশ্লেষণ হয়তো বিশ্লেষক ওখানে আছেন বলেন যে মালদা, মুর্শিদাবাদ এখানে একটা বড় বেল্ট আছে, মিমের একটা ব্যাপার আছে, এই নতুন যে হুমায়ুন কবির দলের, যে কংগ্রেসের কাঁধেই পুরো দোষটা চাপিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মালদার ঘটনার, সেই কংগ্রেস এবং সিপিএম এর সঙ্গে নির্বাচন কমিশন বা বিজেপি, আমি জানি রাজনৈতিকভাবে তিনি কোনো বোঝাপড়ার কথা বলছেন কিনা, তারা সেটিং করে অন্য রাজ্যে এসআইআরটা করে নিল। আপনার বিশ্লেষণ? এ রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী বরাবরই তুমি দেখবে পাওয়ার উইথাউট রেসপন্সিবিলিটি, এরকম একটা ধারায় উনি কাজ করেন। শামশেরগঞ্জে যখন ভয়ানক একটা গোষ্ঠী সংঘর্ষ হলো, তারপরে তিনি মালদার এমপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। অথচ মুর্শিদাবাদে আমরা প্রকাশ্যে দেখেছিলাম ফারাক্কার থেকে শুরু করে ওই ধুলিয়ান গঙ্গার তৃণমূলের কাউন্সিলর পর্যন্ত এই হামলার সাথে যুক্ত, দাঙ্গার সাথে যুক্ত ছিল। এবং পরবর্তীকালে রাজ্য পুলিশ তাদের রিপোর্টে রাজ্যের একাধিক ওই এলাকার তৃণমূলের নেতাদের জড়িত থাকার পেয়ে দিয়েছে। এবং বেলডাঙ্গায় ওই রকম একটা ভয়ানক ঘটনার পরে
যেখানে ওই গোষ্ঠীটা বলছিল ঝাড়খণ্ডে মারা হয়েছে বাঙালি শ্রমিককে, পরে এই রাজ্য পুলিশ কিন্তু রিপোর্টটা দিয়েছিল। দেখো একটা প্রশ্ন হলো, এই নির্বাচনের সময় একটা বাইরে বায়ানারি তৈরি করা হয়, একটা ভুল রিপোর্ট যে নির্বাচন মানে নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন চলাকালীন নির্বাচন প্রক্রিয়া বাদ দিলে এন্টায়ার রেসপন্সিবিলিটি থাকে কিন্তু স্টেটের কেয়ারটেকিং সরকারের কাছে। অর্থাৎ যদি ধরে নিই তর্কের খাতিরে কংগ্রেস যেটা করে থাকে, তাহলেও কিন্তু তার দায় কেয়ারটেকিং মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী। বেশ, দায় এড়াচ্ছেন তাহলে। দায় এড়াচ্ছে আমরা কিরকম, চিফ সেক্রেটারিকে একটা কথা বলেছিল, আপনাকে আপনার ফোন নাম্বারটা একটু কম সিকিউর করুন যাতে করে আমরা আপনাকে রিচ করতে পারি। কে বলেছিল, কাকে বলেছিল? চিফ সেক্রেটারি এবং পুলিশ প্রশাসনের যিনি প্রধান, তাদেরকে কে রাত্রিবেলায় চেঞ্জ করেছিল? অবশ্যই সুপ্রিম কোর্ট যে কথাগুলো বলেছে সেই কথাগুলো প্রত্যেক মানুষ শুনে নিয়েছে। এবার কোনটাকে তুমি উপরে দেবে কোনটাকে নিচে দেবে এই ল্যাডারের মতন, সেটা তোমরা ঠিক করবে। কিন্তু একটা কথা কেউ অস্বীকার করতে পারে না, যেভাবে ইলেকশন কমিশন এখন স্টেটের এই যে রুলটা নিজের হাতে নিয়ে নিয়েছে, সেইখানে আমরা সত্যি সত্যি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের প্রশাসন কার্যত ইলেকশন কমিশন চালাচ্ছে। শামশেরগঞ্জের ব্যাপারটাই কে রেসপন্সিবল ছিল? প্রদীপ, কবে শামশেরগঞ্জ? বেলডাঙ্গা কে রেসপন্সিবল ছিল? এখনই দেখো দাদা, তুমি আমাদের ইতিহাস নিয়ে বলতে বারণ করলে, আর ওই ইতিহাস নিয়ে বলতে, ওই এসআইআর নিয়ে বলতে না, রেসপন্সিবল ছিল পুরনো ঘটনা টানছে। পুরনো ঘটনা। লাস্ট লাইন, কংগ্রেস মনমোহন সিং সরকারের শেষের দিকে 2011-র সেন্সাস রিপোর্টের ভিত্তিতে একটা রিপোর্ট দিয়েছিল মমতা ব্যানার্জি 3 বছর সরকারে, যে সীমান্তবর্তী এলাকাগুলোয় জনবিন্যাস পাল্টে গেছে অবৈধ অনুপ্রবেশকারী। রেসপন্সিবল কার? কার রেসপন্সিবিলিটি এটা? ইতিহাস যখন চর্চা এসেই গেছে, প্রদীপ্তর কাছ থেকে উত্তর নেব। প্রদীপ্ত উত্তর না, আমি বলতে চাইছি যে তুমি প্রথমে বললে যে ইতিহাস চর্চা আমি করা সবাইকে যাবে। বলেছিলাম তাহলে বিশ্লেষক হিসেবে ঝন্টু না, বড়াই বিশ্লেষক হিসেবে বলেছেন, আপনি কেন? উত্তর দিন। আমি এসআইআর এর কনটেক্সটে খুব পরিষ্কার বলছি যে রাজ্য প্রশাসনকে কার্যত অন্ধকারে রেখে যেভাবে এই প্রশাসন ইলেকশন কমিশন নিজের দায়িত্ব নিয়ে সামনে দিচ্ছে, 500-র বেশি অফিসারদের চেঞ্জ করে দিয়েছে, এবং আরজি করে যে অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই অফিসারকেও দায়িত্ব নিয়ে এসেছে। তার মানে এখান থেকে তো তাহলে আপনার দাদা বলুক যে সেই অফিসারের আর কোনো দোষ ছিল না। বিষয় যেটা হচ্ছে, তখন থেকে একটা ইস্যু হচ্ছে যে এসআইআর অন্য রাজ্য হচ্ছে, বাংলায় কেন এত বিতর্ক? আমি প্রথম পয়েন্ট বললাম যে মমতা ব্যানার্জি চাইছে 15 বছরের তার কার্যকলাপে যেন পর্দা পড়ে যায়, এসআইআর নিয়েই মানুষ ব্যস্ত থাকে, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে এই এসআইআর এর ভিত্তি যে তথ্য এসেছে, দেখা গেছে বাংলাদেশ বর্ডারিং যে জেলাগুলো আছে তাতে 46খানা অ্যাসেম্বলিতে, ভালো করে শুনবেন, 46খানা অ্যাসেম্বলিতে 40% ভোটার পপুলেশন বেড়েছে, 40%, এবং 7খানা কনস্টিটিউশনতে 50% বেড়েছে। আমি জেলা ধরে ধরে বলে দিচ্ছি, তার মধ্যে মালদায় 10টা, সাউথ 24 পরগনায় 10টা, মুর্শিদাবাদে 9টা অ্যাসেম্বলি, উত্তর দিনাজপুরে 7টা অ্যাসেম্বলি, দক্ষিণ দিনাজপুরে 4টে অ্যাসেম্বলি, নর্থ 24 পরগনায় 2টো অ্যাসেম্বলিতে 50% গত 10 বছরে বেড়েছে। ভাবতে পারেন? সার পোকার মতো বংশ বিস্তার করলেও পারে না। কেন আজকে? না না, 1 মিনিট, আমি কারোর সময় ডিস্টার্ব করিনি। মানুষকে তৃণমূল কংগ্রেস যেটা চাইছে, মানুষকে নজরটা ঘুরিয়ে দিতে। 15 বছরে যে কাটমানি রয়েছে, যে মানুষ চাকরি পায়নি, কেউ যেন প্রশ্ন না করে কেন কারখানা হলো না, কেন উত্তরপ্রদেশে এত বারবার উত্তরপ্রদেশ করে সেখানে কেন রাইফেল কারখানা হলো, কেন লিথিয়ামের কারখানা হলো, কেন গাড়ির কারখানা হলো, আর এখানে একটা কারখানা তৈরি করতে পারলো না। মজা করেছে সাধারণ মানুষ। আমি আশা করবো যে ঝন্টু দাদা এবার চিৎকারটা করবে না। ও দাদা, আমরা বন্দে ভারতে যাই তো, বন্দে ভারত বানায় পশ্চিমবঙ্গে টিটাগড় ওয়াগান হুইল। যখন বামফ্রন্ট ছিল না তখন একটা ফ্যাক্টরি ছিল, এখন 3টে হয়েছে, এবং 11,000 কোটি টাকার বেশি ইনভেস্টমেন্ট ওখানে করা হয়েছে। ও দাদা, ওই শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করবে, জেএসডব্লিউ স্টিল, জেএসডব্লিউ সিমেন্ট, এবং তো এখন পশ্চিমবঙ্গ সিমেন্ট কারখানার জন্য সব থেকে বেশি নাম করেছে। ও দাদা, টিসিএসে 56,000 রিক্রুটমেন্ট হয়েছে, কিন্তু তোমার ওখানে 66,000 ওই যে উত্তরপ্রদেশে, তাই প্রাইমারি টিচারদের কি করলে তোমরা? 10,323 ত্রিপুরাতে তোমরা কি করলে? যে তথ্যগুলো দিচ্ছে সেখানে তো কেন্দ্রীয় সরকার, তোমার রাজ্য কি করলো? তোমার তোমার সরকার কি করেছে? তুমি আমাকে বলো যে মমতা ব্যানার্জি 15 বছরে একটা কারখানার ফিতে কেটেছে। তুমি আমাকে বলো, বলছি তো এগুলো কোথায়? এগুলো ফিতে কেটেছে, টাটা কারখানা ফিতে কেটেছে, সিমেন্ট কেন কটা লোক চাকরি পেয়েছে? আরে ভাই, সব আমাদের লোকেরা সব বড় বড় সেলসম্যানের কাজ করছে, সব কটা যুবদের ব্যাগ পিঠে ব্যাগ করিয়ে দিয়েছো, বাইক করিয়ে দিয়েছো,
সেলসম্যানের কাজ করছে, কোন ম্যানুফ্যাকচারিং ইউনিয়ন নেই, কটা ম্যানুফ্যাকচারিং ইউনিয়ন আছে, বুকে কথা বলো, বুকে লাগিয়ে কথা বলো। এসআইআর নিয়ে কথা বলার আগে 15 বছরে কটা 15খানা কারখানার নাম বলে দাও। অবস্থান দেখো, বিষয় এটা আসল জায়গায় আসবে না। আসল জায়গায় তো বলছি, শুনতে চাইছো না। কেন বেড়েছে এটা কোথা থেকে চাইছে না। কেন বেড়েছে কারা দিয়েছে? আমি অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এই মুহূর্তে বিজেপি নেতা হিসেবে প্রচার করছেন। তার আজকের একটি বক্তব্য শোনাবো, যেখানে তিনি অনুপ্রবেশকারীদের নাম বাদ যাওয়ার কথাও বলছেন এসআইআরে, একই সঙ্গে বলছেন এদেরকে বাঁচাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আমি অজিতেশ এবং শুভম আপনাদের দুজনের কাছে আসছি। আমি আগে শুনিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। एसआईआर हो रहा है, घुसपैठियों के नाम निकल रहे हैं, ममता दीदी चुनाव आयोग का विरोध कर रही है। मुझे बताओ भाइयों बहनों, घुसपैठियों को मतदाता सूची से हटाना चाहिए या नहीं हटाना चाहिए? ये ममता दीदी इनको बचाना चाहती। আমি শুভম আপনার কাছে আসবো। আপনারা শুরুতে একটা বাইনারির কথা বলেছেন, আপনিও বলেছেন, কংগ্রেসও বলেছেন, কিন্তু আমি বলছি বাইনারির বাইরে তো আপনাদেরকেও বেরোতে হবে। আপনারা প্রত্যেকবার যখনই যা কিছু জিজ্ঞাসা করবো, একবার বিজেপিকে দাঁড়িপাল্লা একদিকে আর একবার তৃণমূলকে দাঁড়িপাল্লা একদিকে, সমান সমান মাপে রেখে দেবে। এটা তো হতে পারে না, কোনো প্রশাসন তো এইভাবে চলতে পারে না। নিশ্চিতভাবে কোনো একটি নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে আপনাকে বিজেপির, আপনার যদি সেই জায়গার প্রমাণ থাকে, আপনার যদি যুক্তি থাকে, আপনি নিশ্চয়ই বিজেপির নিন্দা করতে পারেন, কিন্তু আপনাকে তৃণমূলের নিন্দাও করতে হবে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে। দুজনকে সমান সমান দাঁড়িপাল্লায় রেখে দেওয়া মানে সত্যি কথাটা কি? অমিত শাহ যেটা বলছেন আইদার সেটা সত্যি অথবা সেটা মিথ্যে। শুভম আপনার কোনটা মনে হয়? অনুপ্রবেশকারীদের নাম বাদ যাচ্ছে এসআইআরে, সত্যি না মিথ্যে? মমতা বন্দ্যোপাধ্যায় তার দল বাঁচানোর চেষ্টা করছেন, সত্যি না মিথ্যে? যেটা সত্যি সেটা হচ্ছে এখনো অবধি কিন্তু এক্স্যাক্ট কতজন রোহিঙ্গা বাদ গেল সেই তথ্য আমরা জানতে পারলাম না। এক্স্যাক্ট কতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী বাদ গেল সেই তথ্য আমরা জানতে পারলাম না। এক্ষেত্রে আপনারা তৃণমূলের পক্ষে, তেমনি তৃণমূলের যুক্তির পক্ষে। আমি যেটা বলছি সেটা পরিষ্কার নিশ্চয়ই মানুষ বুঝতে পারছেন। আমি স্পষ্ট করে বুঝতে চাইছি, এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে যুক্তি আপনারা সেটাকে সাপোর্ট করছেন তো? আমরা বলছি যে কতজন রোহিঙ্গা কতজন বাংলাদেশে অনুপ্রবেশকারী বাদ গেল সেটা পরিষ্কারভাবে। এক মিনিট শুভম, এক মিনিট। প্রদীপ, আপনারা এটা বলছেন তো? আমি জাস্ট না, এটা তৃণমূল, সিপিএম, কংগ্রেসের ব্যাপার নয়, এটা হচ্ছে না, আপনারা এটা বলছেন তো এসআইআর বিরোধী রাজনৈতিক দলগুলি এই ব্যাপারে সবাই এক কথাই বলবে, এটা স্বাভাবিক। গণমঞ্চগুলোও একই কথা বলবে। আমি বলছি কি এসআইআর এর বিরোধী অনুপ্রবেশকারীদের, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা আরেকবার শোনাবো। কেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে বলছেন কংগ্রেস আর সিপিএম জোট করে নিয়েছে, অ্যাডজাস্ট করে নিয়েছে? একবার শুনুন। আরও 4টে স্টেটে ইলেকশন হয়েছে, কিচ্ছু করেনি, পুরো আন্ডারস্ট্যান্ডিং করে করেছে। কোথাও কংগ্রেসের সাথে, কোথাও সিপিএমের সাথে, কোথাও অন্য কারোর সাথে। আর আমাদের এখানে 520-25 জন অফিসারকে বাইরে পাঠিয়ে দিয়েছে। কেন? যাতে ডাক ধরতে না পারে, রেলে করে বন্দুক আসবে ধরতে না পারে, বর্ডার দিয়ে টাকা ধরতে না পারে। বিজেপি যা ইচ্ছে তাই করবে, দখল করবার জন্য হামলা করবে, লুটে নেবে, সেই জন্য লজ্জা করে না। তাই কি প্রদীপ্ত? একবার বলছেন এসআই বিরোধী সব দল একমত হবে এই ব্যাপারে, দাদা, আবার বলছেন ওদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট। কোনটা? একটু শুনবে প্লিজ। অন্য রাজ্যে আন্দোলনে ব্যর্থ হয়েছে, পশ্চিমবঙ্গ সবসময় আন্দোলনের মধ্যে দিয়েই বড় হয়েছে, ফলে পশ্চিমবঙ্গে যে আন্দোলনটা হয়েছে ওরা বাধ্য হয়েছে একই লাইনে আসতে, এটা তো অস্বীকার করার কিছু নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অনুপ্রবেশকারীদের নাম বাদ যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন 32 লক্ষ যে নাম বাদ গেছে লাস্টে, সেখানে অনুপ্রবেশকারীরা রয়েছে। মতুয়ারা অনুপ্রবেশকারী, এটা বলতে চাইছেন যে লজ্জা করে না যে মতুয়াদের ভোটে আজকে অধ্যাপক ঝন্টু পরাগ, তাহলে ধরে নেবো বাংলার মাটি দুর্জয় ঘাঁটি কিনা অন্তত বুঝতে পারছি না, কিন্তু বাংলার মাটি ঐক্যের মাটি, মানে এখানে এলে কংগ্রেস সিপিএম তৃণমূল এক হয়ে যায়। তাই কি? ঠিক 2002 সালে 5ই জানুয়ারি অনিল বিশ্বাস তৎকালীন আইআরএ 28 লক্ষ নাম বাতিল, প্রথমে ছিল 69, প্রশংসা করেছিলেন, সঠিক হয়েছে শাসক দলের। এবং 4 ফেব্রুয়ারি মমতা ব্যানার্জি 1 মাস পরে প্রেস কনফারেন্স করে বলেছিলেন বামফ্রন্ট সরকারের ক্ষমতা থাকার অধিকার নেই, কারণ আমার আর বামফ্রন্ট সরকারের আগের বারের ভোটের ডিফারেন্স অবৈধ ভোটারের থেকে অনেক বেশি। এইবার দ্বিতীয় এই যে দুর্জয় ঘাঁটি বলছো না, 1998 সালে অগস্ট মাসে মহারাষ্ট্রের থেকে যখন বাংলাভাষীদের পাঠানো হলো, হান্নান মোল্লা বলেছিলেন বেআইনি কাজ করেছে মহারাষ্ট্র সরকার, আর সেই পার্লামেন্টে দাঁড়িয়ে সোমনাথ চ্যাটার্জি বলেছিল কোনো অবৈধ লোককে আমরা এই দেশে থাকতে দেবো না, ওদেরকে বাংলাদেশে যেতে হবে। মানে দুর্জয় ঘাঁটি কিনা আমি জানি না, এই যে একটা দ্বিমত, এই দ্বিচারিতা থাকবেই। শুভম, কুরুক্ষেত্রের যুদ্ধে আপনারা থাকবেন, কিন্তু সাইড লাইনে এটা কি আপনারাই ঠিক করে দিচ্ছেন নির্দিষ্ট পক্ষ না নিয়ে?
দেখুন, প্রথম কথা হচ্ছে পরিষ্কারভাবে কেরালা তামিলনাড়ুতে আজকে এই সমস্যাটা হয়নি, কারণ যদি 50% নামও বাদ দিয়ে দেওয়া হতো তারপরেও বিজেপি ওখানে কোনোদিন ক্ষমতায় আসতো না, কারণ বিজেপি ক্ষমতাসীনও নয়, বিরোধী দলও নয় কেরালা তামিলনাড়ুতে। আজকে পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী বলে এই সমস্যা। আর দ্বিতীয়ত হচ্ছে কেরালা তামিলনাড়ুতে, কেরালায় কমিউনিস্ট পার্টির সরকার, তামিলনাড়ুতে যিনি মুখ্যমন্ত্রী তার নাম স্ক্যালিন। সুতরাং তারা তাদের স্টেট মেকানিজমকে প্রপারলি ব্যবহার করে কোনো ন্যায্য যোগ্য নাম বাদ দিতে দেয়নি, কিন্তু পশ্চিমবঙ্গে সেটা ঘটেছে। অজিতেশ, এই কুরুক্ষেত্রের যুদ্ধে আপনারা আছেন কি নেই, আর যদি থাকেন তাহলে কোন পক্ষে? আমরা আমাদের পক্ষেই আছি। এসআইআর এর পক্ষে না বিপক্ষে? সবচেয়ে বড় এসআইআর এর রাজনৈতিক পক্ষে না দল, বিপক্ষে? দেশের মুখ্য বিরোধী SIR দল এর আমরা। পক্ষে না বিপক্ষে? এসআইআর বিপক্ষে আমরা কোনোদিন না, পলিটিক্যাল বেশ। মোটিভেটেড এসআইআর এর বিপক্ষে আছি। কেন? এসআইআর ইন্টেনসিভ রিভিশন করার কাজ ইলেকশন বেশ, কমিশন। বেশ, আমার সময় একদম শেষ। আমি আপনাদের কাছেও জিজ্ঞাসা করেছিলাম, নাম কাটতেই বিগ স্ক্যাম, বিগ স্ক্যাম বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চড়া সুর মমতার। তৃণমূলের এসআইআর ন্যারেটিভে লাভ তুলতে পারবে বিজেপি? মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তাতে কিন্তু 84% মানুষ বলেছেন হ্যাঁ, না বলেছেন 16% মানুষ। এটা আপাতত আজকে আপনাদের উত্তর আমাদের প্রশ্নে। নিশ্চিতভাবে আগামী দিনে স্পষ্ট হবে আপনারা ভোটের বাক্সে গিয়ে কী ভাবছেন এবং ভোটের বাক্সে কী ভেবে ভোট দিচ্ছেন। আগামীকাল নতুন বিতর্ক নিয়ে আসছি একই সময়। সঙ্গে থাকুন টিভি 9 বাংলায়।